স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। ঋতুর হিসেবে শীতকাল আসতে আরও বাকি 3 দিন, তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়েছে দেশের উত্তরাঞ্চল সহ অনেক জায়গায়। দুদিন ধরে রাজধানীতেও পাল্টে গেছে চিত্র। রাত এবং সকালে শীতের হাওয়ায় যুবথুবু নগরবাসী। 24 ঘন্টার ব্যবধানে চুয়াডাঙ্গার তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কমে রেকর্ড হয়েছে 10.2-তে। বৃহস্পতিবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করতে দেখা গেছে। কয়েকদিন তাপমাত্রার আরও কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। প্রচন্ড ঠান্ডা পড়ছে। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে। ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে ভাইয়া, ঠিক আছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। আজকে এত যে কুয়াশা, যা বলা যায় না, যে তাপমাত্রা কুয়াশার অনেকটা বাড়ে গেছে আজকে। শীতের আরও খবর জানবো পঞ্চগড় ও নওগাঁর সহকর্মীদের কাছ থেকে। প্রথমে যেতে চাই পঞ্চগড়ে, সেখানে আছেন সহকর্মী আবু সালে রায়হান। রায়হান, জানাবেন শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে আর কি বা পূর্বাভাস আছে আবহাওয়ার? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু বরাবরের মতো এবারেও শীতের তীব্রতা আমরা অনেকটাই লক্ষ্য করছি। হেমন্তের শেষে কিন্তু শীতের তীব্রতা যেন আরো বেশি হয়েছে, যে একেবারে জেঁকে বসেছে শীত। গত সপ্তাহখানেক ধরে আমরা কিন্তু দেখছি জেলার পথঘাটগুলোতে অতিরিক্ত পরিমাণে ঘন কুয়াশায় কিন্তু ছেয়ে থাকছে। বেশিরভাগ সময় কিন্তু আমরা দেখছি যে দিনের বেলাও গত কিছুদিন আগে সূর্যের মুখ কিছুটা দেখা মিলল, গত 2 দিন ধরে কিন্তু তেমনটা সূর্যের মুখ দেখা মেলেনি। ফলে দিনের বেলা কুয়াশার পরিমাণ কম থাকলেও সন্ধ্যার পর থেকে কিন্তু অতিরিক্ত ঘন কুয়াশা পথঘাট ছেয়ে যাচ্ছে। সামান্যতম দূরত্বেও কিন্তু দেখা যাচ্ছে না। মহাসড়কগুলোতে দিনের বেলা হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এছাড়া দিনের বেলা সূর্যের দেখা না মেলায় তেমন কাঙ্ক্ষিত উত্তাপও না থাকায় শীতের তীব্রতা কিন্তু জেলা জুড়ে অনুভূত হচ্ছে। হিমেল হাওয়া কিন্তু এই জেলার শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে শীত আরো কয়েকদিন পরে আরো অনেকটাই বেড়ে যাবে এবং ডিসেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে কিন্তু শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে, এমনটাই আমরা জানিয়েছি। তো এই জেলার নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, যারা বেশিরভাগই শ্রমজীবী মানুষ। তো তারা এই শীত উপেক্ষা করে ঘন কুয়াশার মাঝে কিন্তু কাজের সন্ধানে অনেকেই বের হন। অনেকেই যদি কাজের সন্ধানে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, অনেককে কাজ না পেয়ে ফিরে আসতে হয়। এই শীতে কিন্তু তাদের দুর্ভোগের আসলে শেষ নাই। এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমনটা শীত বস্ত্র বিতরণের বিষয়টি আমরা লক্ষ্য করিনি। তবে বেসরকারি পর্যায়ে কিন্তু গতকাল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজিদ আলমের পক্ষ থেকে 2000 শীত বস্ত্র নিম্ন আয়ের মানুষের জন্য বিতরণ করা হয়েছে। এছাড়া অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমেও জেলার শীত বস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। তো এই শীতে আরো শীত কয়েকদিন পরে আরো বাড়তে পারে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছ থেকে পঞ্চগড়ের সর্বশেষ খবর। ধন্যবাদ রায়হান। এবার নওগাঁর শীতের খবর জানবো সহকর্মী একে সাজুর কাছ থেকে। সাজু, বুধবারও তো নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শীতের তীব্রতা কেমন দেখছেন আর জনজীবনে বা কেমন প্রভাব পড়েছে? সাথী, আপনাকে ধন্যবাদ। আপনি লক্ষ্য করবেন, আমার পিছনে যদি একটু লক্ষ্য করেন, যে আবহাওয়ার আজকে যে ঘন কুয়াশার ঘনত্ব, এটি লক্ষ্য করলে সহজেই অনুভব করা যাবে যে শীতের দাপট নওগাঁয় কতটা দাপট বেড়েছে। গত 3 দিন থেকে সূর্যের মুখ নওগাঁবাসী দেখতে পারে নাই, এই অবস্থায় চলছে। গতকাল ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। আজকের আবহাওয়ার খবরটি পেতে আর একটু দেরি হবে, 9টার পরে আবহাওয়া আমরা জানতে পারি। সবচেয়ে যে বিপাকে পড়েছে নওগাঁবাসী, সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছে। নওগাঁয় আপনি জানে থাকবেন যে নওগাঁ কিন্তু কৃষি প্রধান অঞ্চল। এই কৃষি প্রধান অঞ্চলে ধান কাটামারাই শুরু হয়েছে, পুরোদমে শুরু হয়েছে, এবং এই
ধান কাটামারাই করতে গিয়ে শ্রমিকেরা সবচেয়ে বিপাকে পড়েছে এবং খেটে খাওয়া মানুষেরা বাধ্য হয়ে যারা বাইরে বের হতে হচ্ছে এই আবহাওয়ার সাথে পাল্লা দিয়ে, তারা সবচেয়ে বিপাকে পড়েছে। এছাড়া যে সবজি, সবচেয়ে আলুর এবার দাম বৃদ্ধি পাওয়ার কারণে নওগাঁতে আলুর চাষ হয়েছে অনেক বেশি। এই যে আগাম আলুতে এই আবহাওয়ার কারণে রোগ দেখা দিয়েছে, ইতিমধ্যে রোগ দেখা দিয়েছে। তবে আমরা একটু জানবো শ্রমিকদের কাছ থেকে যে আজকে যে আবহাওয়ার মধ্যে যে ধান কাটতেছেন, আবহাওয়া কিরকম, ঠান্ডা কতটা বেড়েছে? প্রচুর ঠান্ডা, শীতের মধ্যে কাজ করা যাচ্ছে না, তাই বাধ্য হয়ে আসতে হচ্ছে যে আমাদের বউ বাচ্চা তো খাওয়াতে হবে, কি করব, এই জন্য বাধ্য হয়ে আমরা শীতের মধ্যে কাজ করতে আসছি আর কি। সাথে শুনছিলেন যেমনটি, তো এই অবস্থা শ্রমিকদের সকলেরই এই অবস্থা। তবে যে আবহাওয়ার ঘনত্ব বা এই যে বৃষ্টির মতো এখনো কিন্তু পড়ছে, শৈত্যপ্রবাহ, আমরা গতকাল যেটা আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানছি যে শৈত্যপ্রবাহ এখনো নওগাঁর উপর দিয়ে বইতে শুরু করে নাই। শৈত্যপ্রবাহ বইলে এটি ভয়াবহ অবস্থা ধারণ করবে। এই অবস্থা চলছে নওগাঁতে। তবে শীতের যে শীতবস্ত্র বিতরণ যেটা শুরু হয়, এখনো সরকারিভাবে বা বেসরকারিভাবে আমরা নওগাঁতে এখনো কিন্তু দেখতে পাই নাই যে কোথাও শুরু হয়েছে শীতবস্ত্র। এই জন্য ছিন্নমূল মানুষ যেটি সবচেয়ে বিপদে পড়ছেন, যারা শীতবস্ত্র বিতরণ করেন তারা আগে ভাগে থেকেই শুরু করবে এমনটি প্রত্যাশা তাদের। এমনটি ছিল নওগাঁ থেকে সাথী। ধন্যবাদ সাজু, ধন্যবাদ রায়হান। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্যপুস্তক ইন্সপেকশন এজেন্টের টেন্ডারিংয়ে ঘটেছে তুঘলকি কাণ্ড। সরকারের দেয়া দরের চেয়ে প্রায় 95 ভাগ কমে কাজ করতে চায় পাঠ্যপুস্তকের ইন্সপেকশন এজেন্ট। এনসিটিভি বলছে, ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা থেকে এমন কম দামে কাজ নেয়ার ফাঁদ। পাঠ্য বই মানহীন হবার পেছনে এই প্রবণতার দায় দেখছেন ছাপাখানার মালিকরা। সার্ভে অ্যান্ড ইন্সপেকশন সার্ভিস এনসিটিভির পাঠ্য বই ইন্সপেকশনের জন্য এবার টেন্ডারে অংশ নিয়ে দর দিয়েছেন সরকারের নির্ধারিত দরের চেয়ে 94.68 ভাগ কম। অর্থাৎ মাধ্যমিকের পাঠ্য বই ইন্সপেকশনের জন্য সরকার নির্ধারিত 75 লাখ টাকার কাজ তারা করতে চাচ্ছেন মাত্র 4 লাখ টাকায়। কম বেশি এমন অবস্থা টেন্ডারে অংশ নেয়া 6টি কোম্পানিরই, যেখানে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা দিয়েছেন সরকারের দরের চেয়ে 88.01 ভাগ কম, আর সর্বোচ্চ দরদাতাও সরকারের দেয়া দরের চেয়ে 56.53 ভাগ কম দর দিয়েছেন কাজ পেতে। এনসিটিভি বলছে, ইন্সপেকশন কোম্পানিগুলোর ছাপাখানা থেকে সুবিধা নেয়ার প্রবণতা রয়েছে, ফলে বিনা টাকায়ও কাজ করতে চায় তারা। ইন্সপেকশন যে এজেন্টগুলো পূর্বের রেকর্ড খারাপ, তাদেরকে কিন্তু তারা লোয়েস্ট প্রাইস করেছে এই উদ্দেশ্য নিয়েই যে তারা লোয়েস্ট পিপিআরের কারণে লোয়েস্ট প্রাইস কাজ পাবে, এরকম নিয়েই। গত বছর -97% প্রাকলিত দরের চেয়ে কম সে কাজ পেয়েছিল। তার কাছ থেকে আমি কি আশা করতে পারি? এবার যখন আমি দেখলাম যে -94% সে লোয়েস্ট হয়েছে, তাকে কি করে আমরা কাজ দিতে পারি? এটা তো হতে পারে না। মুদ্রণ সমিতি বলছে, ইন্সপেকশন এজেন্টদের এমন কার্যক্রমের ফলে অনিয়ম করেন ছাপাখানার মালিকরা। সবাই তো চাইবে একটু কম টাকা দিয়ে, যদি 5 টাকা ঘুষ দিয়ে 10 টাকা প্রফিট করা যায়, 1 টাকা ঘুষ দিয়ে 2 টাকা প্রফিট করা যায়, সেটা করবে। চাপ তৈরি হয় আমাদের, তখন আমাদের মান নিম্নমান করতে বাধ্য হই আমরা। ফুললি বাতিল করে দেওয়া উচিত যারা এত লেসে টেন্ডার করবে। অকল্পনীয় কম দামে কাজের আগ্রহ এবং অভিযোগ সম্পর্কে নানা অজুহাত কোম্পানিগুলোর। তো কোনোভাবেই সম্ভব না, এটা আমাদের কোনো কারণ তারা ব্যাখ্যা করে নেই। আমাদের ধারণা ছিল যে ওনারা রিটেন্ডার করে দেবে আর কি, যাদেরকে কাজটা দিয়েছে তারাও অনেক কম। এসব ইন্সপেকশন এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রয়োজনীয়তার কথা বলছে সংশ্লিষ্ট সকলেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আজ 12 ডিসেম্বর সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস। স্বাস্থ্য খাতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের তাগিদ সাধারণ মানুষ ও বিশেষজ্ঞদের। এছাড়া স্বাস্থ্য খাতে দুর্নীতি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনা চান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যসেবা পেতে নানা অভিজ্ঞতার কথা বলেছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা নেওয়া থেকে ওষুধ কেনা পর্যন্ত পদে পদে নানা বিড়ম্বনার অভিযোগ তাদের। এটার মূল্য হচ্ছে 2472 টাকা, আর এটা দোকান থেকে কিনে আনছি 3700 টাকা দিয়া। চেঞ্জ বলতে ওই যে ইমার্জেন্সিতে দাঁড়িয়ে থাকা যায় না, এইটা একটা চেঞ্জ চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিভিন্ন দাবিও উঠে আসে তাদের কথায়।
3জন রোগী যদি অসুস্থ একটা সিটে থাকে, 2জন রোগী একটা সিটে থাকে, তাহলে সে সুস্থ কীভাবে পাবে? তোরের অবস্থা মানে রাত হলেই চোদ্দের আনাগোনা বাইরে যায় অনেক, আমরা কেউ এখানে নিরাপত্তা নাই এখানে। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কাজের প্রকল্পগুলোর মধ্যে দরিদ্র এবং দরিদ্র সীমার নিচে চলে যাওয়া পরিবারগুলোর স্বাস্থ্যসেবা নিশ্চিতের বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এখানে আমাদের মাত্র 4.5 কোটি পরিবার, এবং এটা দেওয়ার জন্য আমরা হিসাব করে দেখছি যে সরকারের 6,000 কোটি টাকার বাজেট লাগে। আমাদের বাংলাদেশে প্রায় 19.5 কোটি মোবাইল ফোন ইউজার আছে। এই 19.5 কোটি মোবাইল ফোন ইউজারের কাছ থেকে মাসে যদি আমরা 10 টাকা করে নিই, মানে ডেলি 33 পয়সা, তাহলে এখানে প্রায় 2,500 কোটি টাকা চলে আসে। এইটা একটা বড় সোর্স, এটা করতে হবে, সব টাকা দরকার। বিদেশে না গিয়ে দেশেই সুচিকিৎসা পাওয়া নিশ্চিতের তাগিদ দেন এই বিশেষজ্ঞ। উপজেলা লেভেলেও প্রায় বছরে 1 কোটি টাকার ওষুধ এবং অন্যান্য জিনিস প্রকিউর করে। তাহলে দেখা যাচ্ছে যে উপজেলা লেভেলে এখন সিন্ডিকেট হয়ে গেছে। এই জায়গাগুলোতে আমাদের শক্ত হাতে যদি পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে তারা দমন করতে পারে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। স্বাধীনতার 53 বছরেও সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি গাইবান্ধার বেশিরভাগ বধ্যভূমি। 30টির মধ্যে 11টি বধ্যভূমি ও গণকবর সরকারিভাবে চিহ্নিত করা হয়। 2018 সালে সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের দরপত্র আহ্বান করা হলেও নানা কারণে থমকে আছে কাজ। হতাশা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্টজনরা বলছেন, বধ্যভূমি ও গণকবর সংরক্ষণ করে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা না হলে হারিয়ে যাবে সব স্মৃতি। নতুন প্রজন্ম জানবে না সঠিক ইতিহাস। ভয়াল 25শে মার্চ কালো রাতে নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী। বাঙালি জাতির কণ্ঠ স্তব্ধ করে দিতে চালানো হয় অপারেশন সার্চলাইট। গণহত্যা চলে গাইবান্ধাতেও। গাইবান্ধা স্টেডিয়ামে মূল ঘাঁটি তৈরি করে পাক বাহিনী। পাশে কপিলশার গোডাউনে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযজ্ঞের শিকার হন অসংখ্য মুক্তিকামী মানুষ। জেলা বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটির হিসাবে অন্তত 30টি স্থানে তাণ্ডব চালায় হানাদাররা, তবে সরকারিভাবে চিহ্নিত 11টি। সংরক্ষণ হয়নি বেশিরভাগ বৌদ্ধভূমি ও গণকবর, পড়ে আছে অযত্ন অবহেলায়, কোনোটা হয়েছে দখল। বাকি বৌদ্ধভূমি ও গণকবর চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ গবেষকদের। আমাদের সবার মুক্তিযোদ্ধা যারা আছেন এখানে আমাদের গাইবান্ধা, তাদের সবারই দাবি যে এখানে একটা স্মৃতি স্তম্ভ হোক। ইতিহাসটা কিন্তু আমাদের এই প্রজন্মকে আমি মনে করি খুবই জানানো দরকার। আর এতদিনেও যে হয়নি সেটার জন্য একটা মানে নিন্দা, ক্ষোভ, দুঃখ জানাচ্ছি। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পাঠাগার থেকে শুরু করে একটা বড় কমপ্লেক্স, বৌদ্ধভূমির সাথে একটা কমপ্লেক্স এটা তৈরি করার। বৌদ্ধভূমি সংরক্ষণ কমিটির অভিযোগ, কপিলশার গোডাউন জেলার প্রধান বৌদ্ধভূমি হলেও তা উপেক্ষা করে আওয়ামী লীগ সরকারের আমলে হুইপ সেখানে আইটি সেন্টার প্রকল্প বাস্তবায়ন করে। এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি গণপূর্ত বিভাগের কেউ। প্রকল্প বাস্তবায়নকারী যে সংস্থা, তাদের যেই নিষ্ক্রিয়তা এবং নির্লিপ্ততা, যার কারণে আজকে এই বধ্যভূমিগুলো সংরক্ষণ হচ্ছে না। সব বধ্যভূমিগুলো চিহ্নিত করে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। বৈরী আবহাওয়ার মধ্যেও এবার বাগেরহাটের রামপালে আমনের ভালো ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে, সঠিক তদারকি ও প্রণোদনা পাওয়ায় আসানুরূপ ফসল ঘরে তুলতে পারছেন কৃষকেরা। এদিকে ভোলার মাঠে মাঠে আমন ধান কাটার ধুম লেগেছে। যদিও মৌসুমের শুরু থেকে কয়েক দফার ঘূর্ণিঝড় আর পোকার আক্রমণে ক্ষতির সম্মুখীন হন চাষিরা। এরপরও আশানুরূপ ফলনে খুশি তারা। তবে বাজারে ভালো দাম না পাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষকরা। ভোর থেকেই মাঠে মাঠে ছুটছেন কৃষক। কেউ কাটছেন ধান, আবার কেউ আটি বেঁধে বাড়িতে নেওয়ার কাজে ব্যস্ত। বাগেরহাট উপজেলার রামপালের উজলকুর, বাইনতলা ও মল্লিকের বেড় ইউনিয়নে এভাবেই চলছে সোনালী আমন ঘরে তোলার আয়োজন। তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের ভালো ফলনে কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ। সময়মতো বিনামূল্যে উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ পাওয়ায় ফলন ভালো হয়েছে, এতে খুশি কৃষকরা। বৃষ্টি অনুকূলী রয়েছে, আবহাওয়া অনুকূলী, কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী সার কীটনাশক দেওয়াতে খুব ভালো ফলন। গতবারের থেকে এবার ধান হয়েছে, পাই আমরা খুশি। প্রান্তিক কৃষকদের উন্নত জাতের বীজ, সার ও অন্যান্য উপকরণের পাশাপাশি পরামর্শ দেয় কৃষি বিভাগ। ফলে ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে বলে জানান কর্মকর্তারা। কৃষকদেরকে আমরা উন্নত প্রযুক্তি সরবরাহ করেছি, ফলে লবণাক্ততা ও জলাবদ্ধতা রামপাল উপজেলার যে প্রধান সমস্যা, সেটা আমরা কাটিয়ে উঠতে পেরেছি।
রামপালে চলতি বছর ৮,৪১৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪,৪০৩ টন। এদিকে ভোলার ৭ উপজেলার ফসলি মাঠেও এখন উৎসবের আমেজ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ধান কাটা, মাড়াই ও ঝাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও পোকার আক্রমণের পরেও আশানুরূপ ফল হওয়ায় তাদের মুখে এখন স্বস্তির হাসি। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা কাজ করছে কৃষকদের মাঝে। বন্যার পানিতে জ্বালা সব নষ্ট হয়ে গেছে, তারপরে আবার নতুন করে জ্বালা বুনছি, বোনার পরে এই জমিন রোপণ করেছি, তাতে আমাদের অনেক বাম্পার ফলন হয়েছে। কেজি দাম ৩৩ টাকা, আমরা পাইতেছি 25 টাকারও কম, 25 টাকাও পাইছি না দাম। তাহলে এই দামে তো আমাকে পোষাইতেছে না। বাজার হিসাবে আমাকেও মনে করেন আমাকেও একটু হয়, আমাদের একটু বাড়ায় বা দেখিয়া দিলে একটু খুব ভালো হয়। কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে সরকারের নানা প্রণোদনার কথা জানালেন কৃষি কর্মকর্তা। খাদ্য বিভাগ ধান ক্রয় কার্যক্রম কয়েকদিনের ভিতরে শুরু করবে। যখন খাদ্য বিভাগ ধান ক্রয় শুরু করবে, দেখবেন বাজার দর বা বাজারে যে ধানের দামটাও বেড়ে যাবে। চলতি মৌসুমে ভোলায় ১,৭৬,০০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও আবাদ হয়েছে ১,৭৩,০৩২ হেক্টর জমিতে। অর্ঘ্যমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। বছরের শেষ মাসে রাঙামাটিতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পর্যটন কেন্দ্রগুলো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি পর্যটকরা। এতে ভ্রমণ নিষেধাজ্ঞার ক্ষতি কাটিয়ে লাভের আশা দেখছেন পর্যটন ব্যবসায়ীরা। হিম হাওয়া, কুয়াশার চাদরে মোড়ানো সবুজ পাহাড়, গোধূলি রঙে ছড়িয়েছে সজীবতা। এমন কোলাহলমুক্ত প্রশান্তি খুঁজতে হাজির পর্যটকরা। ভ্রমণে বিধিনিষেধ তুলে নেওয়ার পর থেকে রাঙামাটিতে প্রকৃতিপ্রেমীদের ভিড়। পর্যটন মৌসুমের প্রথমেই সরগরম ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যক, শুভলং ঝর্ণাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র। অনেকেই দল বেঁধে হ্রদের নীল জলে করছেন নৌভ্রমণ। নাগরিক ক্লান্তি ভুলে উপভোগ করছেন হ্রদ, পাহাড় আর মেঘের মিতালি। সকল পর্যটন কেন্দ্র যারাই আসছে তারা এখানে আনন্দ উপভোগ করতেছে। ৩৫ জনের একটা টিম এসেছে, তো অনেক ঘোরাঘুরি হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। বেশ কয়েকবার আসছি রাঙ্গামাটিতে, যতবার আসি রাঙ্গামাটির ইয়াতে মুগ্ধ হই। বন্ধুবান্ধব সহ আসছি, নেক্সট ডে ইনশাল্লাহ পরিবার সহ। এমন লোক সমাগমে বাড়তি আয়ের আশায় পর্যটন সংশ্লিষ্টরা। আশা রাখছে এইভাবে যদি পরিস্থিতি যদি সব দিক যদি ভালো থাকে, আমরা যে বিগত যে ক্ষতিগুলো হয়েছে সেটা আমরা পুষিয়ে নিতে পারবো। পর্যটকে পরিপূর্ণ হোটেল মোটেল, নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে সব ব্যবস্থা নিয়েছে পর্যটন কর্পোরেশন। বর্তমানে যেভাবে ট্যুরিস্ট আসছে, আমরা আশা রাখি এটা ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আরও ট্যুরিস্ট আগমন বৃদ্ধি পাবে। এছাড়া আমাদের যে বিভিন্ন সুবিধাতে সবসময় আমরা ট্যুরিস্টদের জন্য মেরামত এবং রংকরণ সব কিছু ঠিকঠাক রাখি। বছরে রাঙামাটিতে ভ্রমণ করেন প্রায় ৫ লাখ পর্যটক। ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দোষারোপ করেছেন ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় বুধবার রাজধানী তেহরানে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চক্রান্তের ফল, যার প্রমাণ ইরানের কাছে রয়েছে। গণমাধ্যম জানাচ্ছে, বাশারের পতনের পর প্রথমবার মুখ খুললেন খামেনি। বক্তব্যে প্রতিবেশী দেশ তুরস্ককেও দায়ী করেন খামেনি। তার মতে, সিরিয়ায় আক্রমণকারীদের এক একজনের এক এক উদ্দেশ্য রয়েছে। তাদের লক্ষ্য উত্তর ও দক্ষিণ সিরিয়ায় ভূমি দখল করা, আর এই অঞ্চলে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় যুক্তরাষ্ট্র বলেও মন্তব্য করেন সর্বোচ্চ এই নেতা। ইরানে নারীদের জন্য নতুন বাধ্যতামূলক পোশাক বিধি আইন কার্যকর হতে যাচ্ছে। এই আইন অমান্য করলে ১৫ বছরের সাজা, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। এছাড়া শালীনতা ও হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া আইনে অর্থদণ্ড, বেত্রাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তি নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহে আইনটি কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আইনটির ৩৭ ধারা অনুসারে যারা বিদেশি মিডিয়া এবং আন্তর্জাতিক সমাজের কাছে অশালীন বা অসামঞ্জস্যপূর্ণ পোশাক প্রচারের সহায়তা করবেন, তাদের ১০ বছরের কারাদণ্ড এবং ১২,৫০০ ইউরো জরিমানা হতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এই আইন নারীদের স্বাধীনতার উপর একটি দমনমূলক পদক্ষেপ। এই আইন নারী ও কিশোরীদের জোরপূর্বক চাপিয়ে দেয়া এক ধরনের অবিচার বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।
ফুটবলের সংস্কার শুরু করল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নবনির্বাচিত কমিটি। মনিটরিং কমিটির সুপারিশ ক্রমে 29টি জেলার ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি ভেঙে দিয়েছে বাফুফে। দেয়া হয়েছে 90 দিনের মধ্যে নির্বাচনের তাগিদ। রেফারিদের সম্মানী বৃদ্ধি, রেফারিজ একাডেমি স্থাপন সহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায়। 26 অক্টোবর নির্বাচনের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দ্বিতীয় নির্বাহী সভা, তাই প্রথম সভার মতো এবারও সবার আগে বাফুফে ভবনে হাজির সভাপতি তাবিদ আওয়াল, সঙ্গে সহকর্মীরা। নির্বাহী কমিটির বৈঠক শুরুর আগেই রেফারিদের সঙ্গে হয়েছে ছোট্ট আলোচনা। রেফারিদের দাবি দেওয়ার আবেদনের প্রেক্ষিতে নির্বাহী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে সিদ্ধান্ত। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মান উন্নয়নের লক্ষ্যে ফুটবল রেফারিজ একাডেমি গঠন করা হবে। তাদের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে তাদের ফিটা বাড়ানো হয়েছে। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অন্যতম বিষয় ছিল তৃণমূলের ফুটবলের সংস্কার, যেখানে ভেঙে দেয়া হয়েছে 29টি ফুটবল অ্যাসোসিয়েশনের কমিটি। দেয়া হয়েছে 90 দিনের মধ্যে নির্বাচনের নির্দেশনাও। তবে বাতিলকৃত কমিটির সংগঠকদেরই অ্যাডহক কমিটি গঠনের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠেছে প্রশ্ন। অ্যাডহক কমিটি তাদের ওইখান থেকে আসবে, তারা করে আমাদের কাছে নাম দিবে, আমরা বাফুফে অ্যাপ্রুভেল দিবে। আমাদের ডিস্ট্রিক্ট খেলাগুলো হবে, আমরা কাউকেই পাচ্ছি না। ছাত্র আন্দোলনের পরে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে ভেঙে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমাদের কাছে এবং আমরা অ্যাপ্রুভ করছি। পেশাদার লীগের ক্লাবগুলোর জন্য ক্লাব লাইসেন্সিং প্রক্রিয়া নতুন করে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। বিসিএল থেকে কোনো রেলিগেশন হবে না এবং প্রথম বিভাগের দলগুলি বিসিএল খেলতে পারবে তারা ইচ্ছা করলে, এবং আমরা 8টি দল, ন্যূনতম 8টি দল নিয়ে এই টুর্নামেন্টটা হবে। বৈঠকে পূর্ব নির্ধারিত 12 এজেন্ডায় অনুমোদন দিয়েছে নির্বাহী কমিটি। এছাড়া বাফুফের সাধারণ সম্পাদকের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে আরও 2 বছর। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।